আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো এসএসসি ২৭ টেকনিক্যালি ক্লাসটা শুধু এসএসসি ২৭ না, এসএসসি ২৮ এবং ফার্দার যেকোনো এসএসসি ব্যাচ 9-10 এর স্টুডেন্টই দেখতে পারবা। সো আজকে আমরা কি করব? সো ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসির যে আমাদের চ্যানেলটা আছে ওখানে আমার একটা সিরিজ আছে সেটা হলো এমসিকিউ প্রি-রিকুইজিট। সেটার মানে কি? এটার মানে হলো একটা ক্লাস, যেই ক্লাসে আমি একটা চ্যাপ্টারের এমন টপিকগুলা পড়াই বা এমন জিনিসপত্র পড়াই, যেগুলো আমার এমসিকিউ সলভ করার জন্য কাজে দিবে। এই ক্লাসের মধ্যে আমি কোনো ধরনের এমসিকিউ সলভ করাই না। আমি জাস্ট তোমারে বলে দেই যে তোমার এমসিকিউ সলভ করার জন্য এই জিনিসপত্রগুলো পড়তে হবে। সো ক্লাসটা বেশি বড় হয় না, ২০ থেকে ২৫ মিনিটই হয় সর্বোচ্চ। সো দেন আই এনকারেজ যে এই ক্লাসটা করার পর তুমি নিজে এমসিকিউ প্র্যাকটিস করবা। কারণ তুমি নিজে এমসিকিউ যদি ৫০ টা প্র্যাকটিস করো, আর আমি যদি নিজে দাঁড়ায় থেকে তোমার এমসিকিউ ১০০ টা সলভ করাই, ট্রাস্ট মি তোমার ওই যে ৫০ টা সলভ করছো না, ওইটা ওয়ে বেটার রেজাল্ট দিবে তোমারে। বুঝাইতে পারছি? সো আমরা যে কাজটা করব, সিম্পল হিসাব, আমরা এই ক্লাসের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি, হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 এইটার এমসিকিউ সলভ করার জন্য যা সূত্র, যা শর্টকাট জানতে হবে, আমরা সব এখানে পড়ে ফেলবো। ঠিক আছে? অ্যান্ড কথা হলো ভাই তাহলে এমসিকিউ ক্লাস যদি আমার দরকার হয়, সো এটার জন্য আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা এমসিকিউ ক্লাসও দিব। সো এমসিকিউ ক্লাসের প্লেলিস্টটাও ফ্রিতে দেয়া থাকবে তোমার চ্যানেলে। আর এই প্রি রেকুইজিটের ক্লাসটাও কি একদম ফ্রিতে দেয়া থাকবে। প্রি-রেকুইজিট মানে হলো আগে যেগুলা, মানে বাংলা কিভাবে বুঝাই? আ একটা কাজ করার আগে যেই কাজগুলা করে রাখতে হয় ওটারে বলা হয় প্রি-রেকুইজিট। এক্সাক্ট ওয়ার্ডটা আমার মনে পড়তেছে না। সো যাই হোক, এসএসসি ২৭ এর জন্য ক্লাসগুলা, এসএসসি ২৮ এর জন্য। ২৭ মেইনলি, কারণ ২৭ এর কিছুদিন, কয়েক মাস পর পরীক্ষা। বেশি দিন নাই, ৬-৭ মাস। সো তাদের জন্য মেইনলি আমি ভাবলাম যে কিছু করা যাক আমাদের পক্ষ থেকে। সো আমি তোমাদের এই প্রি-রেকুইজিট ক্লাস, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সবগুলাই দিব। ৩১ চ্যাপ্টার। ৩১ চ্যাপ্টারের আমি তোমাকে এমসিকিউ সলভও দিব। অ্যান্ড ৩১ চ্যাপ্টারের আমি তোমাকে সিকিউ সলভও দিব, একদম টোটালি ফ্রি। ঠিক আছে? সো কথাবার্তা না বাড়ায় আমরা শুরু করি। একদম প্রথমে বুঝি। একদম প্রথমে এখানে আমরা যেই জিনিসপত্রগুলো বলবো বা পড়বো, স্থানাঙ্ক জ্যামিতির ৪ টা চ্যাপ্টার আছে। সো একদম প্রথমে যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারে আমাদেরকে পড়ানো হয় দূরত্ব। সো তার আগে আমার বুঝতে হবে যে এই স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি ছিল। সো যেকোনো একটা পার্টিকুলার বিন্দুর লোকেশন বলার জন্য বা লোকেশনের ডিরেকশন দেওয়ার জন্য আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থা সৃষ্টি হইছে বা বানানো হইছে। এটার জন্য আমরা ২ টা এরকম রেখা নেই। একটা রেখা হইল এক্স ও এক্স প্রাইম, আরেকটা হইল ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে? এক্স ও এক্স প্রাইম এটার আমি বলতেছি এক্স অক্ষ। এক্স ও এক্স প্রাইম এটা হলো আমার এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই প্রাইম এটা হলো আমার ওয়াই অক্ষ। ঠিক আছে? এবং ও যেটা, তাকে বলা হয় অরিজিন অথবা মূল বিন্দু। কলমটা পাল্টানো লাগবে, স্লিপ করতেছে, দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম, এক্স ও এক্স প্রাইম এটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হলো ওয়াই অক্ষ, এবং ও হলো মূল বিন্দু। সো আমি যদি তোমারে বলি যে আমার এইখানে একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এইখানে তুমি পৌঁছাও, এই বিন্দুটার নাম আমি দিলাম হলো পি। সো এই বিন্দুতে পৌঁছাইতে হলে তোমার এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাইতে হবে, এরপর ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব উঠতে হবে, তাই তো? এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা, এটারে বলতেছি এক্স, ওয়াই বরাবর এটার আমি বলতেছি কত, ওয়াই। সো এখানে এক্স কে বলা হয় ভুজ। ঠিক আছে? যারা ইংলিশ ভার্সনের আসো, অ্যাবসিসা। আর ওয়াই কে বলা হয় কোটি, ইংলিশে বলা হয় অর্ডিনেট। সো তখন আমরা বলি যে পি বিন্দুর স্থানাঙ্ক হইল এক্স কমা ওয়াই। অর্থাৎ কেউ যদি আমাকে এখন বলে যে 2,3, তার মানে আমি এক্স অক্ষ বরাবর মূলবিন্দু থেকে, বুঝো, মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ২ ঘর ডানে যাব, ১ ২ ৩ ঘর উপরে, ১ ২ ৩। সো তখন আমি বলতে পারবো যে এই পি বিন্দুটা হলো 2,3। তাই তো? এটাই তো সিস্টেমটা ছিল। সো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ভুজ, কোটি, এই জিনিসপত্রগুলো বুঝতে পারছি আমরা। এখন পরের পেজে আমি যদি আসি, আমি যখনই এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ যখনই আমি নিলাম, আমি দেখতেছি যে আমার পুরা এই সিস্টেমটা, পুরা এই তলটা ৪টা অংশে ভাগ হয়ে গেছে।
4টা অংশে ভাগ হয়ে গেছে, যাদের প্রত্যেকটাকে আমরা বলতেছি এক একটা চতুর্ভাগ। তার মানে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো প্রথম চতুর্ভাগ অথবা ফার্স্ট কোঅর্ডিনেট, সরি ফার্স্ট কোয়াড্র্যান্ট, সরি ইংলিশটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট। তারপরেরটা হলো সেকেন্ড কোয়াড্র্যান্ট, তারপরে হলো থার্ড কোয়াড্র্যান্ট, তারপরে হলো ফোর্থ কোয়াড্র্যান্ট। ঠিক আছে, এই হলো আমার 4টা চতুর্ভাগ অথবা 4টা কোয়াড্র্যান্ট। এখন মাথায় রাখবা যে এক্স অক্ষ বরাবর আমি যদি ডানে যাই তাহলে ভুজের মানটা আসে পজিটিভ। এটা আমি আলাদা করে আরেক জায়গায় দেখাই। দেখো আমি কি বললাম, আমি যদি এক্স অক্ষ বরাবর ডানে যাই তাহলে ভুজের মান আসবে পজিটিভ, আর যদি বামে আসি তাহলে ভুজের মান আসবে নেগেটিভ। এরপর ওয়াই অক্ষের উপরে গেলে কোটির মান আসবে পজিটিভ, নিচে আসলে কোটির মান আসবে হলো নেগেটিভ। সো এই হলো আমার চতুর্ভাগের হিসাব। আমরা বলি না যে প্রথম ঘরে দুইটাই প্লাস, সেকেন্ড ঘরে মাইনাস প্লাস, থার্ড ঘরে মাইনাস মাইনাস, ফোর্থ ঘরে প্লাস মাইনাস। সো এখানে হিসাবটা কিভাবে করা হয়, এখানে ডিসিশনটা এভাবে নেওয়া হয়েছে যে এক্স অক্ষে ডানে পজিটিভ বামে নেগেটিভ, ওয়াই অক্ষে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সো এখন আমরা বাদবাকি কাজ এখানে তাহলে করতে পারবো। সো এটা আমাদের একদম বেসিক কথা ছিল, একদম বেসিক জিনিসপত্র। সো এখানে আমরা আরো একটা জিনিস যদি অ্যাড করি, দেখো আমরা এখানে যদি আরো একটা জিনিস অ্যাড করি, ওকে কি অ্যাড করব দেখো, আমি যদি বলি এক্স অক্ষের উপরের যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0, আমি ধরো তোমারে বললাম একটা বিন্দু বসাইতে, সেটা হলো 2,0। সো এক্স অক্ষ বরাবর 2 যাবা, 1 2, ওয়াই এর মান 0 মানে আমি ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে যাব না। এক্স এর মান 2 মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর ডানে গেলাম, ওয়াই এর মান 0 মানে উপরেও যাব না নিচেও যাব না। ঠিক আছে, বা আমি তোমারে বললাম -2,0, তাহলে এক্স অক্ষ বরাবর 2 ঘর বামে যাব, আর ওয়াই এর মান 0 মানে উপরেও যাব না নিচেও যাব না। সো আমি এক্স অক্ষের উপরেই তো আছি। সো এক্স অক্ষের উপরে বা এক্স অক্ষের উপরস্থ বিন্দুর, এক্স অক্ষের উপরস্থ বিন্দুর ওয়াই এর মান অর্থাৎ কোটির মানটা কত? 0। এরপরে আমি যদি ওয়াই অক্ষের উপরস্থ বিন্দুর কথা বলি, ওয়াই অক্ষের উপরস্থ বিন্দুর কথা বলি, দেখো ধরো আমি বললাম একটা বিন্দু হলো 0,3, সো 0 এক্স এর মান 0, ওয়াই এর মান 1 2 3, এই হলো আমার 0,3। তারপর 0,-3, 1 2 3, 0,-3। সো নোটিস করো ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স এর মান অথবা ভুজের মান কত? 0। বুঝাইতে পারছি? সো এই বেসিক জিনিসপত্রগুলা মাথায় থাকবে, চতুর্ভাগের হিসাবগুলা। ঠিক আছে, এগুলো তো আহামরি কঠিন কিছু না, তাই না? এখন দেখো এটা একদম বেসিক কথাবার্তা গেল। বেসিক কথাবার্তার পরে আমরা যে জিনিসটা এখানে পড়ি সেটা হলো ডিস্টেন্স ফর্মুলা বা দূরত্ব নির্ণয়। দূরত্ব। সো আমি বললাম যে আমার কাছে স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু আছে, দেখো এ হলো স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থায় আমি বললাম যে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো a, যার বিন্দুটা হলো a, স্থানাঙ্ক হলো x1 y1, আরেকটা বিন্দু আছে b যার স্থানাঙ্ক হলো x2 y2। সো আমাকে যদি বলা হয় এদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে ab সমান কত, এটা আসবে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার পুরাটার উপরে রুট ওভার। পুরাটার উপরে কি? রুট ওভার। ঠিক আছে, দূরত্বের সূত্র আমরা পড়ছি।
এখন এইখানে আমি তোমার 3টা স্পেশাল কেস দেখাবো। প্রথমত, দুই বিন্দুর দূরত্ব চাইছে, একটা হইল মূল বিন্দু মানে 0 0, একটা হইল মূল বিন্দু, এবং আরেকটা হইল x1 y1। ঠিক আছে, সো তখন আমার দূরত্ব কত হবে দেখো, তখন আমার দূরত্ব হবে √ওভার x1 স্কয়ার প্লাস y1 এর স্কয়ার। √ওভার এই কলমেও কাজ হইতেছে না, x1 স্কয়ার প্লাস কত y1 এর স্কয়ার। ঠিক আছে, ওকে। সো এখন সেকেন্ডটা, দুই বিন্দুর একটা হইল x1 y1, আরেকটা হইল x2 y1। নোটিস করো তাহলে কি সেম এদের মধ্যে, দেখো তো দুইটারই কিন্তু কোটি সেম না, দুইটারই কিন্তু কোটি সেম কিনা, ওয়াই এর মান সেম কিনা। যদি ওয়াই এর মান সেম হয় তাহলে দূরত্ব হবে x এর বা ভুজের বিয়োগফল এর মডুলাস। ভুজের বিয়োগফলের কি মডুলাস। যদি কোটি সেম হয় তাহলে দূরত্ব হবে ভুজের বিয়োগফলের মডিউলাস। ঠিক আছে, আর যদি বুঝো ভুজ সেম হয় x1 y1 x1 y2। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমাকে বলে যে দূরত্বটা অ্যাকচুয়ালি কত, x1 y1 x1 y2, তাহলে দেখো ভুজ সেম, তাহলে দূরত্ব হবে মডুলাস অফ y1 মাইনাস y2। ভুজ সেম হইলে কোটির বিয়োগফল, কোটি সেম হইলে ভুজের বিয়োগফল, অবভিয়াসলি মডুলাস, কারণ দূরত্ব কি হয় না, নেগেটিভ হয় না। বুঝাইতে পারছি? গেল। সো এটাই তো কাইন্ড অফ প্রথম চ্যাপ্টারের পড়া ছিল না 11.1-এ। 11.1-এ এর পাশাপাশি আমরা আরো কিছু জিনিসপত্র পড়ি। কি পড়ি দেখো তো মনে পড়বে তোমাদের, এমন না যে নতুন কিছু পড়াইতেছি। আমরা এই ক্ষেত্রে তোমার ত্রিভুজের কিছু জিনিসপত্র একটু ইউজ করতে হয় আমাদের, তাই না? ত্রিভুজের কিছু জিনিসপত্র ইউজ করতে হয়, যে আমরা এখানে দেখি যে সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে চিনি, তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। অর্থাৎ যে বাহুটা সবচেয়ে বড় হয়, সাইজে সবচেয়ে বড়, সেটাই নরমাল, সেটাই অ্যাকচুয়ালি কি নরমালি না, সবসময় সেটাই অতিভুজ হয়। সো সেইটার স্কয়ার ইকুয়ালস টু বাকি দুইটার স্কয়ারের যোগফল। ঠিক আছে, এখন সমকোণীর বদলে আমি যদি বলি একটা ত্রিভুজ হলো সূক্ষ্মকোণী, অথবা আমি তোমারে বললাম স্থূলকোণী, অথবা আমি তোমারে কি বললাম, স্থূলকোণী। বুঝো, যদি স্থূলকোণী হয়, ফার্স্টে বুঝো সূক্ষ্মকোণী যদি হয় তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা গ্রেটার দেন সি স্কয়ার হবে, এটা গ্রেটার দেন কত হবে, সি স্কয়ার হবে। আর যদি স্থূলকোণী হয় তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার লেস দেন কত হবে, সি স্কয়ার, লেস দেন কত হবে, সি স্কয়ার। বুঝাইতে পারছি? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা আমরা জ্যামিতির মধ্যেও পড়ি। গেল কই, এটা আমরা জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে না ওইখানেও কিন্তু পড়ি। একটু উপরে উঠে আনি, বোর্ডে কি আসে পুরাটা রেকর্ড কি হয়? হ্যাঁ হয়। ওকে, সো এটা সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী গেল। এই বাদে এখানে আমরা সমকোণী, এই তিনটা বাদে আমরা সমবাহু পড়ি না? সমবাহু মানে কি, তিন বাহু সমান, তিন বাহুর দৈর্ঘ্য কি সমান। আমরা সমদ্বিবাহু পড়ি, ম্যাথের ক্ষেত্রে প্রমাণ করি যে দেখাও যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু হইলে দুই বাহু সমান। আর বিষম বাহু তো এটা বুঝতেই পারতেছি যে তিন বাহুই কি অসমান, কেউ কারো সমান হবে না। ঠিক আছে, সো এটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা পড়ি। এই বাদে চতুর্ভুজের একটা হিসাব ছিল, কি ছিল দেখো তো। চতুর্ভুজ চিনার একটা উপায় ছিল, চারটা বিন্দু দিয়ে বলতো যে এরা একটা চতুর্ভুজ উৎপন্ন করে, দেখাও যে এটা রম্বস, বর্গ, আয়ত, হোয়াটএভার কিছু একটা। সো চতুর্ভুজের ক্ষেত্রে প্রথম টেস্ট যেটা হয় যে তার বিপরীত বাহু, বুঝো জিনিসটা, বিপরীত বাহু সমান নাকি তার চার বাহু সমান। বুঝো কি বললাম? সো ফার্স্ট টেস্টটা হবে হলো আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, এখান থেকে আমার দুইটা সিনারিও হইতে পারে। কি কি হইতে পারে দেখো, বাহুর দৈর্ঘ্য বের করলাম, সো আমার হইতে পারে যে চার বাহু সমান,
4 বাহু সমান, ঠিক আছে। অথবা আসলো যে বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান মানে দুইটা দুইটা করে বাহুর দৈর্ঘ্যটা সমান আসছে। ধরো 4 বাহু সমান মানে সবগুলোই ধরো 10 আসছে, আর বিপরীত বাহু মানে ধরো দুইটা আসছে 10, দুইটা আসছে 15। সো 4 বাহু যদি সমান হয় এই ক্ষেত্রে অপশন হইতে পারে দুইটা, একটা হইতে পারে বর্গ, আরেকটা হইতে পারে রম্বাস, তাই তো। এই বাদে আমার যদি বিপরীত বাহু সমান হয় সেই ক্ষেত্রে আমার দুইটা সিনারিও হইতে পারে। সেই ক্ষেত্রে সে আয়তক্ষেত্র হইতে পারে, অথবা সে একটা প্যারালেলোগ্রাম অথবা সামান্তরিক হইতে পারে। বুঝাইতে পারছি? তো এখানে আমি ডিফারেন্সিয়েট বা আলাদা করব কিভাবে? বর্গের ক্ষেত্রে তার কর্ণ দুইটাও সমান হবে। কর্ণদ্বয় কি হবে? সমান। সো রম্বসের ক্ষেত্রে তার কর্ণদ্বয় সমান নয়। রম্বসের ক্ষেত্রে তার কর্ণদ্বয় কি নয়? সমান নয়। সিমিলারলি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, সামান্তরিকের ক্ষেত্রে তার কর্ণদ্বয় কি নয়? সমান নয়। সো এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। বুঝাইতে পারছি? সো এটা হলো 11.1 রিলেটেড আলোচনা। এই রিলেটেড জিনিসপত্রই ওখানে আছে। এখন আমরা এরপরে 11.2 তে যেই টপিকটা পড়ি একটু মনে করে দেখো, সেটা হলো ক্ষেত্রফল। সেটা ত্রিভুজের হইতে পারে, চতুর্ভুজের হইতে পারে, পঞ্চভুজের হইতে পারে, যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। সো আমরা যদি চিন্তা করি, আমি ফার্স্টে স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই, আঁকলাম। আঁকার পর ধরো আমি বলতেছি যে ত্রিভুজ না, যে কোনো একটা র্যান্ডম শেপ। র্যান্ডম শেপ বলতে অবভিয়াসলি ধরো ত্রিভুজের বেশি, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যে কোনো কিছু। এখানে কয়টা? 1 2 3 4 5, পঞ্চভুজ, তাই তো। সো পঞ্চভুজের একটা শীর্ষবিন্দু এ, তার স্থানাঙ্ক বলে দিছে x1 y1, ঠিক আছে। বি বিন্দু তার স্থানাঙ্ক বলে দিছে x2 y2, সি বিন্দু তার স্থানাঙ্ক বলে দিছে x3 y3, ডি বিন্দু তার স্থানাঙ্ক বলে দিছে x4 y4, ই বিন্দু তার স্থানাঙ্ক বলে দিছে x5 y5। সো এখন বলছে এটার ক্ষেত্রফল কত? সিম্পল হিসাব, এটার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ। ফার্স্ট একটা হাফ দিবা। হাফ দেওয়ার পর আমরা এরকম একটা মডুলাস চিহ্নের মতো চিহ্ন দিব, অ্যান্ড বিন্দুগুলা বসানো শুরু করব। প্রথম বিন্দুটা কত? x1 y1 বসাইলা, x1 y1। সেকেন্ডটা হইল x2 y2, 3 নাম্বারটা হইল x3 y3, 4 নম্বরে x4 y4, 5 নম্বরে x5 y5। এইভাবে সবগুলা বিন্দু যদি বসায় ফেলি, প্রথম বিন্দুটা আবার বসাবো x1 y1, ঠিক আছে। দেন নিয়মটা কি? এটার ভাঙার নিয়ম হইল, বাইরে তো হাফ থাকবে, ফার্স্টে আমরা এইভাবে গুণ করি, x1 y2 গুণ করব, একটা অ্যান্সার আসবে। x2 y3 করব, আরেকটা আসবে। x3 y1 আরেকটা আসবে। x1 y5 আরেকটা আসবে। x5 y1 আরেকটা আসবে। এগুলো আমরা যোগ করব, দেন মাইনাস দিব। মাইনাস দিয়ে আমরা এই নিচের গুলো নিব, y1 x2, y2 x3, y3 x1, y4 x5, y5 x1, ঠিক আছে। সো এটা করার পর, এই মাল্টিপ্লাইটা করার পর দেন এটা আমরা লিখে বিয়োগ করে দিব, সিম্পল হিসাব। বুঝাইতে পারছি? সো এইভাবে হলুদ অ্যারো যেগুলা দিছে এই গুণগুলা করে যোগ করবা, মাইনাস দিবা, দেন এই লাল অ্যারোগুলা এগুলা গুণ করে যোগ করবা, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা জিনিস নোটিস করো, আমি যে কাজটা করছি, আমি বিন্দুগুলো সিলেক্ট করার সময় এর পরে কিন্তু বি নিছি, বি এর পরে সি নিছি, সি এর পরে ডি, ডি এর পরে ই, ই এর পরে আবার এ। আমি কিন্তু বিন্দুগুলা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি,
অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীত দিকে, তাই তো? যদি বিপরীতে না নেই, যদি তুমি ক্লকওয়াইজ নাও, তখন দেখবা ক্ষেত্রফলটা নেগেটিভ চলে আসবে, অ্যান্সার সেমই আসবে, ক্ষেত্রফল আসবে নেগেটিভ। সো এটা নিয়ে তেমন প্যারা খাওয়ার কিছু হয় নাই। সো এই জিনিসটা যদি একটা সিম্পল ত্রিভুজের ক্ষেত্রে দেয়, সো আমরা তখন পারবো না। দেখো তো, এটা তো যে কোনো আমি র্যান্ডম একটা বহুভুজের ক্ষেত্রে নিলাম। এটা কি ছিল? 1 2 3 4 5 পঞ্চভুজ ছিল, ঠিক আছে? সো আমার যদি একটা ট্রায়াঙ্গেল হয়, দেখো একটা ট্রায়াঙ্গেল যদি হয় যার একটা বিন্দু হইল x1 y1, আরেকটা বিন্দু হইল x2 y2, আরেকটা বিন্দু হইল x3 y3। সো তখন আমরা এটার ক্ষেত্রফল কিভাবে বের করি? আগের মেথড, হাফ, প্রথম বিন্দুটা নিবা x1 y1, আরেকটা বিন্দু নিবা x2 y2, আরেকটা নিবা x3 y3, প্রথমটা আবার নিবা x1 y1। দেন আগের মতো গুণ করার নিয়মটা, ফার্স্টে এভাবে গুণ হবে, দেন এইভাবে গুণ হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সো এখানে আমার আরেকটা জিনিস একটু পড়তে হয়, দেখো তোমাদের মনে থাকার কথা এটা যদিও, সেটা হলো সমরেখ হওয়ার শর্ত। তিনটি বিন্দু সমরেখ হবার শর্ত। সমরেখ মানে হলো তারা একই রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে অবস্থিত। যদি তারা একই রেখার উপরে অবস্থিত হয়, তাহলে কি তাদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে? যাবে না। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এ বি সি, এই বিন্দু তিনটারে বললাম এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল আসবে হলো 0। তিনটা বিন্দু মিলে কোনো ত্রিভুজ গঠন করছে? করে নাই। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি? নাই। তার মানে কত? 0। বুঝাইতে পারছি? সো গেল 11.3। ওই পোর্শনটাতে বা ওই চ্যাপ্টারটাতে আমরা যে কাজটা করি, আমরা ঢাল পড়ি। আমাদের একটাই টপিক পড়তে হয় এখানে, সেটা হলো ঢাল, অথবা স্লোপ, অথবা গ্রেডিয়েন্ট, তাই তো? এখন ঢালের ব্যাখ্যাটা আমি দিতেছি। ঢালের ব্যাখ্যাটা এরকম যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সরল রেখার সাপেক্ষে এই ডান সাইডটা হইল এক্স অক্ষের ধনাত্মক দিক। সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমি কিন্তু অ্যাঙ্গেল এইটাও নিতে পারতাম, কিন্তু এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টকে আমি কি বলতেছি? ঢাল বলতেছি। সো m ইজ ইকুয়ালস টু কত? tan থিটা। ঠিক আছে, ওকে। এখন এখানে কিছু জিনিস আমাদের এক্সট্রা করে মাথায় রাখতে হয়, তাহলে কাজ ইজি হবে। প্রথম কথা হইল যদি থিটা 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি হলে ঢাল 0। থিটা 0 ডিগ্রি হলে ঢাল কত আসবে? 0। সো তখন রেখাটা দেখতে এরকম হয়, এই হলো আমার রেখা। তখন রেখাটার আমরা বলি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এরপরে সেকেন্ড পয়েন্ট, থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে m ইজ ইকুয়ালস টু tan 90। সো ওই ক্ষেত্রে চিত্রটা কেমন হয় দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এই হলো আমার একটা রেখা, এই অ্যাঙ্গেলটা কত? আমার 90, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমার রেখাটা,
আমার রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, বলা যায়, দেখো তো আমার রেখাটা এবার বলা যায় ওয়াই অক্ষের সমান্তরাল, বলতে পারি। আচ্ছা, থার্ড পয়েন্ট হইল থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয়, মানে সূক্ষ্মকোণ, ওই ক্ষেত্রে ঢাল আসে পজিটিভ। এবং 4 নাম্বার, থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ স্থূলকোণ, ওই ক্ষেত্রে ঢাল আসবে হলো নেগেটিভ। সো দেখো, এই হলো আমার লেস দেন 90, এই দেখো সূক্ষ্মকোণ, এটার ঢাল অবশ্যই পজিটিভ আসবে। আর লাস্টেরটা দেখো, এই যে দেখো রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, তার মানে এটার ঢাল কি হবে? নেগেটিভ হবে। বুঝাইতে পারছি? তো ঢাল নিয়ে এই কথাবার্তাগুলো মাথায় থাকবে। ওকে, সো এই পর্যন্ত ঢালের কথাবার্তা গেল। এখানে আমরা আরেকটা জিনিসও পড়ি, সেটা হলো যে স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো কোনো রেখার ওই অ্যাঙ্গেলটা দেয়া নাই, যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটা বলে নাই, কিন্তু তার উপরস্থ দুইটা বিন্দু বলে দিছে। তার উপরস্থ দুইটা বিন্দু, একটা হইল x1 y1, আরেকটা হইল x2 y2। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার ঢাল হবে y2 মাইনাস y1 নিচে x2 মাইনাস কত? x1। y2 মাইনাস y1 নিচে কত? x2 মাইনাস x1। বুঝাইতে পারছি? এটা ইউজ করে আমরা ম্যাথ করি, তাই তো? এটা ইউজ করে আমরা ঢাল বের করি। সো উপরে হলো y2 মাইনাস y1 মানে কোটির পরিবর্তন, মানে ডেল y, নিচে হইল x2 মাইনাস x1 তার মানে x এর পরিবর্তন বা ডেল x বা ভুজের পরিবর্তন। বুঝাইতে পারছি? সো এইটা দিয়ে আমরা সুন্দর মতো কি ঢাল বের করতে পারি। গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হয়, আমাদের যদি ঢাল বের করার জন্য ডিরেক্ট কোনো সমীকরণ দিয়ে দেয়, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এত এর ঢাল ডিরেক্ট বলে দিবা m ইকুয়ালস টু মাইনাস a বাই b। ঠিক আছে, মাইনাস a বাই কত? b। a হইল x এর সহগ, b হইল y এর সহগ। বুঝাইতে পারছি? a হইল x এর সহগ, b হইল y এর সহগ। এটা করলে আমার সুন্দর মতো কি ঢাল চলে আসবে। বুঝতে পারছি? ওকে, সো এটা গেল আমাদের ঢাল রিলেটেড কথাবার্তা। ঢাল রিলেটেড কথাবার্তা যদি যায়, আমরা লাস্ট পোর্শনে চলে আসছি, যেখানে আমরা সরল রেখার সমীকরণ পড়ি, তাই তো? আমরা সরল রেখার সমীকরণ পড়ি। সো সরল রেখার সমীকরণ বেসিক্যালি আমাকে একটা টুল দিতেছে। আমি যখন বলতেছি যে একটা সরল রেখার ইকুয়েশন 2x প্লাস 3y মাইনাস 3 সমান 0 এরকম দিতেছে, সো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা এখানে চাইলে x এর বিভিন্ন মান বসাইতে পারি, তার জন্য y এর বিভিন্ন মান পাবো, x এবং y মিলায়ে বিন্দু পাবো, বিন্দু বসায় আমরা গ্রাফ আঁকতে পারবো, তাই না? সো সরল রেখার ইকুয়েশন আমরা পড়ি হলো তার পরবর্তী চ্যাপ্টারটায়। এখানে প্রথমত কিছু জিনিসপত্র স্টেপ বাই স্টেপ আসি। কোনো সরল রেখা যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। কোন রেখা বা সরল রেখা হলো মূল বিন্দু দিয়ে যাইতেছে, তার মানে তার চিত্র এরকমও হইতে পারে অথবা তার চিত্র এরকমও হইতে পারে। সো তার ইকুয়েশনটা আসবে হলো y সমান mx, যেখানে m হলো তার ঢাল। এই প্রথম চিত্রের ক্ষেত্রে m এর মান পজিটিভ, কারণ সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। আর সেকেন্ডটার ক্ষেত্রে m এর মান অবশ্যই নেগেটিভ, কারণ সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি স্থূলকোণ উৎপন্ন করছে। বুঝাইতে পারছি? ওকে, সো গেল মূল বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়ালস টু কত? mx। সো দেখে আমার চিনা লাগবে যে মূল বিন্দুগামী রেখা কোনটা। এখন সেকেন্ডটা হলো যে কোনো রেখা মূল বিন্দু দিয়ে যায় নাই।
কোনো রেখা মূল বিন্দু দিয়ে যায় নাই, তাহলে কি হয়েছে? রেখাটা ধরো এরকম মূল বিন্দু দিয়ে যায় নাই, সে ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে, সেটা হলো সি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে রেখার সমীকরণ হলো ওয়াই সমান এম এক্স প্লাস সি। ওয়াই সমান এম এক্স প্লাস কত? সি। মূলবিন্দুগামী ওয়াই সমান এম এক্স, মূলবিন্দুগামী না, ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কাটছে, সেটা হলো ওয়াই সমান এম এক্স প্লাস সি। 3 নাম্বার ভ্যারিয়েশন, ধরো আমাকে বলে দিছে যে কোনো সরল রেখার ঢাল হইল এম এবং তার উপরস্থ বিন্দু, সরল রেখার উপরস্থ একটা বিন্দু বলে দিছে, সেটা হলো x1 y1। সো তখন আমরা বলতে পারি ইকুয়েশনটা আসবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস কত? x1। x1 y1 বিন্দুটা বসাবা, ঢাল বসাবা, ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে? ফোর্থ, রেখার উপরের দুইটা বিন্দু দেয়া আছে, একটা হলো x1 y1 আর একটা হলো x2 y2। তাহলে এটা আসবে হলো x মাইনাস x1 নিচে x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 নিচে y1 মাইনাস y2। কখন? যখন দুইটা বিন্দু দিয়ে বলবে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এখন এটার একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কি? দুই বিন্দুর একটা হইলো x1 y1, খুবই ভালো কথা, আরেকটা হলো 0 0। একটা হলো 0 0 মূল বিন্দু, আরেকটা হলো x1 y1। তাহলে ডিরেক্ট আমরা সূত্র ইউজ করতে পারবো x বাই x1 এমসিকিউর ক্ষেত্রে সমান y বাই y1। তাহলে আমার কাজটা ইজিয়ার হবে। বুঝাইতে পারছি? সো এই হলো আমার এখন অবধি 4টা রেখার সমীকরণ বের করার প্রসেস। ইনফরমেশনের উপর ডিপেন্ড করে যে আমি কোনটা ইউজ করব, ঠিক আছে? সো আমরা এত কিছু পড়ে ফেলছি, বাট অ্যাকচুয়াল যেটা লাগবে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা সরল রেখার আদর্শ সমীকরণ, ওটা কিন্তু পড়ি নাই। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হলো x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটার মানে কি? মানে হলো ধরো কোনো রেখা, কোনো সরল রেখা x অক্ষ থেকে a পরিমাণ অংশ কাটছে, y অক্ষ থেকে b পরিমাণ অংশ কাটছে। x অক্ষ থেকে কত কাটছে দেখো তো? x অক্ষ থেকে কাটছে হলো a, y অক্ষ থেকে কাটছে হলো সে b। তখন আমরা বলতে পারবো যে রেখার সমীকরণটা কত? x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটা দিয়ে খুব ইজিলি গ্রাফ আঁকা যায়, খুব ইজিলি একটা রাফ স্কেচ এঁকে ফেলা যায়। বুঝাইতে পারছি? এখন এখানে আমরা কিছু ইনফরমেশন পড়বো। দেখো কি ইনফরমেশন। এই হলো রেখা, x অক্ষ থেকে কত কাটছে? x অক্ষ থেকে কাটছে হলো a, y অক্ষ থেকে কাটছে হলো b। সো x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা বড় হাতের a, y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা বড় হাতের b। আর এই হলো মূল বিন্দু O। ক্লিয়ার? এখন বুঝো। সো আমরা কিছু ইনফরমেশন নিয়ে আসবো। কি কি? প্রথম ইনফরমেশন, এই যে a বিন্দুটা x অক্ষকে যেখানে ছেদ করছে তার স্থানাঙ্ক কত? a, 0 না? ভুজের মান a আর x অক্ষের উপরে y এর মান বা কোটির মান কত? 0। b বিন্দুর কথা যদি বলি, তার x এর মান 0। আমি কিন্তু ডানে বামে যাই নাই। b বিন্দুতে পৌঁছাইতে মূল বিন্দু থেকে ডানে বামে যাওয়া লাগবে না, y অক্ষ বরাবর উপরে যাওয়া b। সো 0, b। সেকেন্ড, আমি যদি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল বের করতে চাই, ট্রায়াঙ্গেল ও এ বি, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় অক্ষদ্বয় দ্বারা রেখার সাথে গঠিত ত্রিভুজ। এই ত্রিভুজটারে কি বলতেছি আমরা? অক্ষদ্বয় দ্বারা। অথবা এইভাবে বলে রেখা ও অক্ষদ্বয় দ্বারা, অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন
ত্রিভুজ। সো এটার এরিয়া অথবা ক্ষেত্রফল কত আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো তো, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হলো এ, উচ্চতা কত? উচ্চতা হলো বি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গেল। ওকে, ফাইন। এই বাদে আর কি ইনফরমেশন এখান থেকে আসে আরেকটা জিনিস আসে, ওটা হলো দেখো, আমি যদি এই এবির দৈর্ঘ্যটা চাই, এবির একটা পরিচয় আছে, অক্ষদ্বয় দ্বারা রেখার কর্তিত অংশ। ঠিক আছে, অক্ষদ্বয়ের অথবা অক্ষদ্বয়ের মধ্যবর্তী কর্তিত অংশ। রেখার যে অংশটাকে অক্ষদ্বয় কেটে ফেলছে সেটারই তো বলতেছি এবি, তাই না? এই যে এটাই তো এবি। সো এইটার আমি দৈর্ঘ্য জানতে চাইতেছি, তাই তো? সো সিম্পল হিসাব, এটার দৈর্ঘ্য আমি কিভাবে বের করব? √(x1 - x2 হোল স্কয়ার। x1 হলো a, x2 হলো 0, a - 0 হোল স্কয়ার। y1 হলো 0, y2 হলো b, 0 - b হোল স্কয়ার। সো এটার আমরা বলতে পারবো √a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সো এই গেল আমার কথাবার্তা। এখানে ইনফরমেশন আর তেমন কিছু আসবে না। এক্সট্রা আরো দুইটা জিনিস আমরা পড়বো। কি কি পড়বো দেখো। প্রথমত, আমি যদি তোমাকে বলি যে এক্স অক্ষের সমীকরণ কত, এই যে এক্স অক্ষের ইকুয়েশন হয় y = 0, কারণ এক্স অক্ষের সকল বিন্দুর জন্য y এর মান কত? 0। এক্স অক্ষের সকল বিন্দুর জন্য y এর মান কত? 0। বুঝাইতে পারছি? ওকে, এখন আমি যদি তোমারে বলি যে y অক্ষের ইকুয়েশন কত, y অক্ষের ইকুয়েশন এটা আসবে x = 0, কারণ y অক্ষের সকল বিন্দুর x এর মান অথবা ভুজের মান কত আসে? 0। সো এটা আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবো। এখানে অ্যাডভান্স আরেকটা জিনিস একটু পড়তে হবে, যেটা তোমাদের বইয়ে নাই বাট পরীক্ষায় লাগে। সেটা হলো, আমি একটা রেখা টানলাম, সেই রেখাটা y অক্ষের সমান্তরাল, এটা একটা সিনারিও হতে পারে। রেখাটা x অক্ষের সমান্তরাল, এটা আরেকটা সিনারিও হতে পারে। বুঝছো? রেখা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে ইকুয়েশন। আরেকটা হলো রেখা x অক্ষের সমান্তরাল হলে, রেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ইকুয়েশন দেখো। প্রথমত, যদি y অক্ষের ইকুয়েশন হয়, মাথায় রাখবা এটা মূল বিন্দু, y অক্ষের ইকুয়েশন তো না, y অক্ষের সমান্তরাল হয়, তাহলে কি বললাম? রেখা যদি y অক্ষের, এই যে y অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ইকুয়েশন আসবে x = সামথিং। সামথিংটা হলো মূল বিন্দু থেকে তার দূরত্ব, এই যে এই দূরত্বটা। এই দূরত্বরে আমি যদি a বলি, ইকুয়েশন আসবে x = a। বুঝো? y অক্ষের সমান্তরাল x = সামথিং, তাহলে x অক্ষের সমান্তরাল এটা আসবে কি? y = সামথিং। ওই সামথিংটা হলো মূল বিন্দু থেকে রেখাটার দূরত্ব, যেটা আমি এখানে b বলতেছি। তাহলে y = কত? b। ঠিক আছে, y = কত? b। তার মানে এটা সুন্দর মতো মাথায় গেঁথে নাও, y অক্ষের সমান্তরাল x = সামথিং, x অক্ষের সমান্তরাল y = সামথিং। আমি একটা চিত্র দিয়ে বুঝাই। দেখো, আমি হলো স্থানাঙ্ক এঁকে নেই, এই হলো x অক্ষ, y অক্ষ। এখন আমি তোমারে বললাম, বুঝো, আমি তোমারে বললাম x = 2 আঁকো। সো x = সামথিং y অক্ষের সমান্তরাল।
এবং এক্স ইকুয়ালস টু কত 2, সো মূল বিন্দু 0, এক্স এর মান 2 প্লাস 2 মানে ডান দিকে, এক্স ইকুয়ালস টু সামথিং মানে ওয়াই অক্ষের সমান্তরাল, কাজ শেষ। এক্স ইকুয়ালস টু কত 2, তাহলে মূল বিন্দু থেকে তার এই যে ডিস্টেন্সটা এটা হলো 2। যদি বলা হয়তো এক্স ইকুয়ালস টু -2, তাহলে আমি বামে যাইতাম, এটা আসতো কত এক্স ইকুয়ালস টু -2। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং এটা হলো কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এরপরে দেখো, ধরো আমি তোমাকে বললাম y ইকুয়ালস টু 3, সো y অক্ষ বরাবর 1 2 3, তারপর তুমি x অক্ষের সমান্তরাল টেনে দাও, সো এইটাই আসবে y ইকুয়ালস টু 3। y ইকুয়ালস টু 3 মানে কি? x অক্ষের সমান্তরাল এবং 3 বুঝাইতেছে মূল বিন্দু থেকে তার এই দূরত্বটা, ঠিক আছে? এরপরে y ইকুয়ালস টু -3, তার মানে 1 2 3 নিচে, সো এই যে রেখাটা এইটা হলো y ইকুয়ালস টু -3, কার সমান্তরাল? x অক্ষের। আর 3 কেন? এই যে এই দূরত্বটা 3, -3 থাকায় নিচের দিকে। মনে থাকবে y অক্ষের সমান্তরাল x ইকুয়ালস টু সামথিং, x অক্ষের সমান্তরাল y ইকুয়ালস টু সামথিং, ঠিক আছে? গেল। ফাইনালি লাস্ট আরেকটা জিনিস বলে শেষ করে দিব, সেটা হলো ধরো a বিন্দু দিয়ে দিছে x1 y1 এবং b বিন্দু দিয়ে দিছে x2 y2 হলে AB এর মধ্যবিন্দু, দেখো এ বি এর মধ্যবিন্দু, সো মধ্যবিন্দু কত আসবে? x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। মিড পয়েন্ট অথবা মধ্যবিন্দুর সূত্র হলো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এটা এমসিকিউতে কাজে লাগবে। সো এই হলো জিনিসপত্র যেগুলো আমরা এমসিকিউ প্রি রেকুইজিট বলতেছি, যেখানে আমরা ফার্স্টে দেখছি কি স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কিরকম, চতুর্ভাগ পড়ছি, বিন্দু এক্স অক্ষে ওয়াই অক্ষে হইলে কি হবে, দূরত্বের কিছু জিনিসপত্র পড়লাম, ত্রিভুজ চতুর্ভুজ, ক্ষেত্রফল, সমরেখ, ঢালের কথা বললাম, ঠিক আছে? ঢালের এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হলো দেখো ঢালের এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো মাথায় রাখবা দুটি সরল রেখা যদি সমান্তরাল হয় তখন তাদের ঢাল সমান, এবং দুটি সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালের গুণফল -1। লম্ব হইলে ঢালের গুণফল -1, সমান্তরাল হইলে ঢাল কি হবে? সমান হবে। বুঝাইতে পারছি? আর এখানে সমরেখ আরেকটা কথা এখানে বলা যায় সমরেখর ব্যাপারে, ঠিক আছে? কি বলা যায় দেখো, বলা যায় হলো যে ধরো সমরেখ তো আমরা ক্ষেত্রফল দিয়ে প্রমাণ করছি বা বলছি যে কিভাবে পড়বা, সো এই হলো এ বিন্দু, এই হলো বি বিন্দু, এই হলো সি বিন্দু, এবিসি সমরেখ হলে এবিসি সমরেখ হলে এ এবং বি বিন্দু নিয়ে ঢাল বের করবা, এ বি এর ঢাল ইকুয়ালস টু বি এবং সি বিন্দু নিয়ে ঢাল বের করবা, অর্থাৎ বিসি এর ঢাল। বুঝছো? এরা যদি সমরেখ হয় ঢাল বের করতে দুইটা বিন্দু লাগে, এই পেজেই দেখাইছি তোমারে। সো এ বি নিয়ে যখন ঢাল বের করবা, বিসি নিয়ে যখন ঢাল বের করবা, ঢাল সমান আসবে, কারণ একটা রেখার উপরে যে কোনো দুই বিন্দুই নাও না কেন ঢাল সর্বদা সেমই আসবে, ঠিক আছে? সো আমরা সমরেখ এটা ঢাল দিয়েও প্রুফ করতে পারি।
দেন আমরা রেখার ইকুয়েশনগুলো দেখলাম, y সমান mx mx প্লাস c, আরও যা যা ভ্যারিয়েশন আছে। সো এই জিনিসপত্রগুলা আমাদের হলো এমসিকিউ প্রি রেকুইজিট। সো পরবর্তী যে ভিডিওটা পাবা সেটা হবে স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ, যেখানে আমি এমসিকিউগুলো রেডি করে রাখছি। সো বিভিন্ন টাইপের এমসিকিউ করায় দিলে এই চ্যাপ্টারের তোমার এমসিকিউ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তাও আমি বলবো এই রেকুইজিট প্রি রেকুইজিট ক্লাসটা করার পর তোমার কাজ হবে হলো নিজে এমসিকিউ সলভ করবা বা সলভ করা। না পারলে নেক্সট ক্লাসে আমি আসি। তো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।